হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গালে হাত বসে গভীর ভাবনার জগতে ডুব দিয়েছি আমি। পাশেই রাত্রি হাসির সাথে যুদ্ধে নেমে পড়েছে। সেই যে শুনেছে রুশো ভাইয়া সারের দুধ দুইতে গিয়েছে, সেই থেকে এখন পর্যন্ত শুধু হেসেই যাচ্ছে। সামনেই নিত্য আপু ফার্স্ট এইড বক্স থেকে মুভ নিয়ে রুশো ভাইয়ার পিঠে লাগিয়ে দিচ্ছে। এদিকে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া রুশো ভাইয়াকে একেবারে গোসল করিয়ে তারপর ঘরে নিয়ে এসেছে। বর্তমানে তারা রুশো ভাইয়ার দুপাশে বসে একটু পর পর ফিক করে হেসে উঠছে, আবার পর মুহূর্তে রুশো ভাইয়াকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আহ ভাবি, আসতে সরি সরি, এদিকে লেগেছে বুঝতে পারিনি। হয়ে গেছে আমার, তুমি রেস্ট নাও, এখন ব্যথা সেরে যাবে বলেই আপু আমার পাশে এসে বসে পড়ল। এমন সময় মামুন ভাইয়া ঘরে নক করে বলে উঠলেন, আসব? অগ্নি ভাইয়া মামুন ভাইয়াকে অনুনয়ের সুরে বলল, আরে এসো এসো। মামুন ভাইয়া মুচকি হেসে ঘরে ঢুকেই একবার রুশো ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসলেন, রুশোর কি খবর? ঠিক আছে এখন? রুশো ভাইয়া শুয়ে থেকেই ডান হাত উপরে তুলে লাইক থামস আপকু দেখিয়ে অলরাইট ব্রো বলেই হাত নামিয়ে নিল। মামুন ভাইয়া মৃদু হেসে আমার দিকে তাকিয়ে বললেন, অনন্যা, দুপুরের খাবারের পর দিদুনের ঘরে এসো। দিদুন ডেকেছে, একটু পরই খাবার বাড়া হবে। মামুন ভাইয়ার মুখে দিদুন আমায় ডেকেছে শুনেই বুকটা ধক করে উঠল আমার। এই একটা মানুষ যখন কাউকে নিজের ঘরে ডাকে তখন শুধু সিরিয়াস মারাত্মক সিরিয়াস কিছু বলার জন্যই ডাকে, যা দিদুনের সামনে দাঁড়িয়ে থাকা মানুষের জন্য হার্ট অ্যাটাকের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আমি কৌতূহলবশত উত্তেজিত হয়ে মামুন ভাইয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, কেন ডেকেছে আপনি কি জানেন ভাইয়া? মামুন ভাইয়া ক্ষণিকের জন্য একটু চিন্তা করে বললেন, তা ঠিক বলতে পারছি না, গেলেই বুঝতে পারবে। আমাকেও ডেকেছে অবশ্য, আমিও তার কারণ জানি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। বিনিময়ে মামুন ভাইয়া স্মিথ হেসে বেরিয়ে গেলেন। নিবিড় ভাইয়া কিছুক্ষণ ভ্রুকুচকে মামুন ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বসলেন। উনার এমন চাহনির কোনো অর্থ খুঁজে পেলাম না আমি। উনি কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে চোখ নামিয়ে রুশো ভাইয়ার সাথে আবারও হাসি তামাশায় মত্ত হয়ে পড়লেন। ছুটকি, এটম বোম্বকে একটু থামতে বল না রে বোন, ও ফেটে গেলে আমরা একটাও আস্ত থাকব না। গ্রেনেড টাইপ হামলার শিকার হয়ে পকে যাব সবাই। রুশো ভাইয়ার কথায় নিমিষেই হাসি থামিয়ে রেগেমেগে লাল হয়ে উঠল রাত্রি। দাঁতে দাঁত চেপে রুশো ভাইয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বর্বর পায়ে হেঁটে চলে গেল ঘরে। আমি ফিক করে হেসে দিয়ে রুশো ভাইয়ার পাশে গিয়ে বসে পড়লাম। ভাইয়ার কপালের সাথে লেপ্টে থাকা সিল্কি ব্রাউন চুলগুলো এলোমেলো করে দিয়ে নাকটা টেনে দিলাম। রুশো ভাইয়ার সাথে সাথেই নিজের নাক চেপে ধরে আহত কণ্ঠে বলে উঠল, তুইও শেষমেশ আমার অসহায় নাকেটার পেছনেই পড়লি ছুটকি। আমি মুখ টিপে হেসে দিয়ে বললাম, তোমার নাকটা অনেক কিউট তো, তাই রাত্রি আদর করতে গিয়ে ভুলে ঢিসুম করে মেরে দেয়। আর আমি তো শুধু আদরই করলাম। হে হে। আমার কথা ভাইয়ারা সাথে নিত্য আপু ঘর কাঁপিয়ে হাসিতে ফেটে পড়ল। অগ্নি ভাইয়া আবারও দাঁত কেলিয়ে রুশোর ভাইয়ার মজা নেওয়ার জন্য বলে উঠল, সিরিয়াসলি রুশো, তুই শেষমেশ কিনা একটা ষাঁড়ের দুধ দুইতে গিয়েছিস? ইতিহাসে প্রথম। এটা নিয়েই স্টোরি লেখ ভাই, ট্রাস্ট মি, সেই মার্কেট পাবে। রুশো ভাইয়া ঠোঁট উল্টিয়ে মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলে উঠল, আমার কি দোষ? আমি আস্ক করলাম দুটোকেই যে হু ইজ লালু অ্যান্ড হু ইজ ভুলু। তার মধ্যে একজন অ্যান্সার দিল, তাই তো আমি ওকেই লালু ভেবে নিয়েছিলাম। মানে গরুয়া আবার অ্যান্সার দেয় কিভাবে? নিবিড়। রুশো ভাইয়া মুখ গোমরা করে আবারও বলল, আমি তো নিনজা হাতড়ির মতোই আস্ক করেছিলাম আর প্রতিউত্তরে ওই বুলটা হাম্বায়া করে ডেকেছিল। সো এতে আমার কি দোষ? রুশো ভাইয়ার উত্তরে আমি হাসব না কাঁদব না, বাড়ি ছেড়ে উগান্ডায় পালাবো ভেবে কুলকিনারা পাচ্ছি না। অগ্নি ভাইয়া হাসতে হাসতে ক্লান্ত হয়ে নিবিড় ভাইয়ার উপর থেকে উঠে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, ভাই থাম তুই, আর হাসাস না প্লিজ, এসব জাস্ট তোর দ্বারাই পসিবল। হাহ, মানুষ হয়ে পশুপাখিদের সাথে কথা উল্টাপাল্টা কথা জাস্ট তুই বলতে পারিস? উফ,
আম জাস্ট স্পিচলেস। নিত্য আপু আর আমি হাসতে হাসতে 3 ফাজিলকে রেখে বেরিয়ে এলাম। আম্মু ডাকছে নিচে যাওয়ার জন্য, তাই রাত্রিকে নিয়ে নিচে নেমে গেলাম। কিন্তু মা, এটা কিভাবে হয় তুমিই বলো? তুমি এখনো সেই পুরনো কথা ধরে বসে আছো। আব্বু, আমি কোনো কথা শুনতে চাই না আহসান। তুই বলেছিলি অনন্যা ছোট, তাই সময় নিবি। সেই হিসেবে আজ নিয়ে 2 বছর পেরিয়ে গিয়েছে। ও এখন 9 বছর বয়সে পা দিয়েছে। সেই হিসেবে এখন ওর বিয়ের বয়সও হয়েছে। দিদুন, সবই ঠিক আছে আম্মা, কিন্তু মেয়েরও তো একটা মতামত আছে। আমরা তো মেয়ের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করতে পারি না। আম্মু, বেশ তো, অনন্যাকে ডেকে পাঠিয়েছি আমি। ও আসুক, তবেই ওর কাছে মতামত নেওয়া হবে। তাছাড়া ওর মতামতে তেমন কী বা যায় আসবে? পরিবার থেকে যেখানে বিয়ে দেওয়া হবে মেয়ে তো সেখানেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। এতে এত ভাববার কিছুই নেই। আমি চাই এই মাসেই বিয়েটা সেরে ফেলতে। মামুনের বয়সও তো কম হলো না। বিয়ে তো করতে হবে। অনন্যা তো শহরে মানুষ হয়েছে মা। ও কি করে এখানে খাপ খাইয়ে নেবে বলো? সমস্যা নেই, ব্যবসা শহরে থেকেও করা যাবে। বরং তার থেকে ভালোই হবে। এখান থেকে মাসুম সামলাবে, শহর থেকে মামুন মাছগুলো জায়গা মতো পৌঁছে দেবে। দরকার হলে বাড়ি ভাড়া নিয়েই থাকবে বগুড়ায়। তাছাড়া মামুন উচ্চশিক্ষিত, এর পরেও কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু, আর কোনো কিন্তু না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ধার্য করা হবে। এর উপর কোনো কথা নয়। আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি আহসান, তুই আমার ছেলে হয়ে আমায় না জানিয়ে বাসায় পাত্রপক্ষকে ডেকেছিস। আর দেরি করতে রাজি নই আমি। দিদুনের কথার উপর আর আম্মু আব্বু কিছু বলার সাহস পেল না। ঠিক সেই সময় আমি আর মামুন ভাইয়া গিয়ে হাজির হলাম দিদুনের ঘরের সামনে। একটা দীর্ঘশ্বাস ফেলে বুক ফুলিয়ে সাহস নিয়ে ধীর পায়ে দরজার কাছে দাঁড়িয়ে দিদুনকে উদ্দেশ্য করে বললাম, দিদুন, আসব? এসো। দিদুনের অনুমতি পেয়ে ঠোঁট কামড়িয়ে ভেতরে প্রবেশ করলাম আমি। আমার পেছন পেছন প্রবেশ করল মামুন ভাইয়াও। ভেতরে যেতেই দেখলাম আম্মু আব্বু দুজনেই উপস্থিত। আম্মু আব্বুকে দেখে একটু স্বস্তি ফিরে পেলাম। আস্তে করে আম্মুর পাশে বসতেই আম্মুর মুখটা মলিন হতে দেখে বুকের ভেতরটা মোচ দিয়ে উঠল আমার। এক অজানা ভয় এসে হানা দিল আমার মনে কোণে। তবে কি খুব খারাপ কিছু হতে চলেছে? তবে কি সেটা? দিদুন আমাদের বসিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করল, মামুন, অনন্যা, তোমাদের দুজনের উদ্দেশ্যে কিছু কথা আছে আমার। আর আমি তোমাদের নিয়ে যে সিদ্ধান্তটি নিয়েছি তা অবধারিতই। তবুও যেহেতু ব্যাপারটা তোমাদের নিয়েই, তাই তোমাদের ডেকেছি। এখন আমি যা যা বলছি তা মন দিয়ে শুনো। সে হিসেবে নিজেকে প্রস্তুত করো। একটু থেমে দিদুন আবারও বলতে শুরু করল, তোমাদের দুজনেরই বয়স হয়েছে। বলা যায় তোমরা বিয়ে করার উপযুক্ত বয়সে পা দিয়েছ। মামুন যদিও একটু হলেও অবগত এই ব্যাপারে, তবে অনন্যা তুমি বিষয়টা জানো না। অনেক আগে থেকেই তোমার আর মামুনের বিয়ে ঠিক করে রেখেছি আমরা। শুধু অপেক্ষা ছিল তোমাদের উপযুক্ত হওয়ার। আর এখন তোমরা সেই নির্দিষ্ট সময়ে পা রেখেছ। যেহেতু অপরিচিত কাউকে বিয়ে করতে বলছি না আমি তোমাদের, আমার মনে হয় না তোমাদের দুজনের মধ্যে কারও কোনো আপত্তি থাকতে পারে। কিন্তু আমার আপত্তি আছে দিদুন। পেছন থেকে কারও গলা পেয়ে হকচকিয়ে উঠে পেছন ফিরে তাকালাম আমরা সবাই। নিবিড় ভাইয়াকে এই মুহূর্তে দেখে আমার খুশি হওয়ার কথা, তবুও নিজেকে কেমন যেন অনুভূতি শূন্য বলে মনে হচ্ছে আমার। আমি শুধু ফ্যালফ্যাল করে চেয়ে দেখছি সবাইকে। কি হচ্ছে আমার সাথে? আর পরবর্তীতেই বা কি হবে? নিবিড় ভাইয়া কিভাবে হ্যান্ডেল করবে সবকিছু? আগের বার না হয় নিত্য আপু ছেলেপক্ষকে বুদ্ধি করে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এবার আমার মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সবকিছু ঘোলাটে লাগছে আমার। নিবিড় ভাইয়া ধীর পায়ে ঘরে প্রবেশ করে দিদুনের মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়লেন। দিদুন নিজের ঘরে কাউকে এভাবে প্রবেশ করায় রেগে গিয়ে নিজেও দাঁড়িয়ে পড়লেন, সাথে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল আম্মু আব্বু আর মামুন ভাইয়াও। দিদুন কড়া গলায় নিবিড় ভাইয়াকে উদ্দেশ্য করে বললেন, তার মানে তুমি দরজার বাহিরে দাঁড়িয়ে সব কথা শুনেছ? তুমি এর মাঝে বলার কে? নিবিড় ভাইয়া তাচ্ছিলের হাসি হেসে আমায় টান দিয়ে দাঁড় করিয়ে এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরলেন। আমায় নিজের সাথে লাগিয়ে রেখেই বলে উঠলেন, বারে, আমার বুয়ের আবারও বিয়ে নিয়ে কথা উঠছে, সেখানে বুঝি আমার আপত্তি থাকবে না? নিবিড় ভাইয়ার কথা আব্বু হতবাক হয়ে প্রশ্ন করলেন, নিবিড়, অনু তোর বউ মানে?
তখনই আম্মু আব্বুকে থামিয়ে দিয়ে মাথাটা নিচু করে বলল, বাবুই ঠিকই বলছে, অনন্যা আর নিবিড় বিবাহিত। তারা একে অপরের স্বামী স্ত্রী। আব্বু যেন আম্মুর কথায় আকাশ থেকে পড়ল। উত্তেজিত হয়ে আব্বু জিজ্ঞেস করল, কিভাবে? নিবিড় ভাইয়া আমায় ছেড়ে দিয়ে আব্বুর এক হাত নিয়ে দুহাতের মুঠোয় নিয়ে উনি বলতে শুরু করলেন, হ্যাঁ বাপি, মাম্মি ঠিকই বলছে। আর তোমার বাকি প্রশ্নের জবাব আমিই দিচ্ছি। একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে উনি আবারও বলতে শুরু করলেন, এটা সেদিনের পরের দিনের ঘটনা, যেদিন আমরা নিত্য আর অগ্নির এনগেজমেন্টের ডেট ফাইনাল করে চলে গিয়েছিলাম। ওই দিন ভার্সিটিতে রাত্রি যায়নি, আর শেষ ক্লাসও হয়নি অননাদের। তাই ও একাই বাড়ি ফেরার পরিকল্পনা করে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। আর ওকে একা পেয়ে সেই সুযোগেই তুলে নিয়ে যায় ভার্সিটির দুজন ছেলে। আগে থেকে অননার পেছনে ঘুরে বেড়াত সিফাত। ওদের বিরক্ত করার জন্য আমি শাসিয়েও ছিলাম, কিন্তু সে শুধরোয়নি, বরং এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল সে। সেদিন ক্লাসের বাহিরে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের টাইমের আগেই বেরোতে দেখে আমিও অননার খোঁজে বেরিয়ে পড়ি। আর ঠিক তখনই এক জুনিয়রের কাছে জানতে পারি কেউ বা কারা অননাকে গাড়িতে অজ্ঞান করে উঠিয়ে নিয়ে চলে গিয়েছে। আমি আর বিন্দুমাত্র অপেক্ষা করিনি। জিপিএস থেকে লোকেশন ট্র্যাক করে গন্তব্যে পৌঁছেই অননাকে অনেক খোঁজার পর একটা ঘরে আবদ্ধ অবস্থায় পাই। ছেলেগুলোকে মেরে রক্তাক্ত করে ফেলি আমি রাগের বসে। কিন্তু অননাকে নিয়ে ফেরার পথে শেষরক্ষা আর হয়নি। গ্রামের কয়েকদল লোক আমাদের খারাপ উদ্দেশ্যের লোক ভেবে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেয়। তারপরেই অগ্নিরা এসে উপস্থিত হয়, কিন্তু ততক্ষণে যা হবার তা হয়েই গিয়েছে। বলেই আমার দিকে মুখ ফিরিয়ে তাকালেন নিবিড় ভাইয়া। আব্বু স্তব্ধ হয়ে ধপ করে বিছানায় বসে পড়ল। আম্মু আব্বুকে ধরে বলে উঠল, আমিও এসব জানতাম না আহসান। তবে এখানে আসার আগের দিনই নিবিড় আমায় সব খুলে বলেছে। প্রথমে আমি ব্যাপারটা নিতে না পারলেও পরে ভেবে দেখেছি, এর থেকে খারাপ ও তো কিছু হতে পারত, তাই না? যদি নিবিড় সময় মতো সেখানে না পৌঁছাতে পারত, তবে আমাদের মেয়েটার কি হতো তা ভাবলেও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর বিয়েটা তো যার তার সাথেও হয়নি, আমাদের বাবুইয়ের সাথেই হয়েছে। তুমি প্লিজ ভেঙে পড়ো না।